বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। আরজি কর ম্যাটারে যে এবার সঞ্জয়ের পেট থেকে সমস্ত সত্য বের করার জন্য এক বড় আইনজীবী কেসটি লড়তে চলেছেন বন্ধুরা। বিশাল বড় একটা তথ্য। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কোন আইনজীবী আর কোন কেস আপনি লড়তে চলেছেন। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিলক তোমার এবার ডিএনএ রহস্য এক ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেটা এখন আমাদের সামনে এসছে বন্ধুরা। মানে সেই মহিলাটি, যেই মহিলাটির ডিএনএ তিলক তোমার রিপোর্টে এসেছিল, সেই মহিলাটি কে, কোথায় থেকে মহিলাটি এসছে, কিভাবে ডিএনএ রিপোর্ট সেখানে এসছে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সেই মহিলাটি কে। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটাও যে সঞ্জয় রায়ের যে রায় ঘোষণা হয়েছে প্রেসিডেন্সি জেলে, সঞ্জয় রায় আছে, কেমন আছে, সেখানে তো বসে খাওয়াবে না সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় কী কাজ করছেন আর সেই কাজের বিনিময়ে সঞ্জয় রায়কে পারিশ্রমিক কত দেওয়া হচ্ছে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। চলুন, নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো তিলক তোমার ডিএনএ রহস্য, যেটা এখন আমাদের সামনে এসছে বন্ধুরা, এক ভিডিও ফুটেজ, যেটাতে সেই মহিলা, যেই মহিলার ডিএনএ তিলক তোমার রিপোর্টে ছিল, মহিলাটি কোত্থেকে এসছে, কিভাবে এসছে, পুরো ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে সঞ্জয় রায়ের পেট থেকে এবার সমস্ত সত্য বের করার জন্য এক বড় আইনজীবী এই ব্যাপারটি হ্যান্ডেল করতে চলেছেন বন্ধুরা। তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে আরজি কর মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সর্বোচ্চ শাস্তি নয়, মানে সঞ্জয় রায়ের ফাঁসি সাজা হয়নি, তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মানে বিচারক। শিয়ালদহ আদালতের ফার্স্ট জাজ মানে অনির্বাণ দাস কিন্তু রায়দানের পর স্বেচ্ছার, মানে রায়দান করার পর যেটা হয়েছে যে পুরো বাংলা এই ব্যাপারটা নিয়ে, বা পুরো বলতে পারেন বিশ্ব, যেখানে যেখানে আরজি কর নিয়ে প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ব্যাপারটি নিয়ে আরেকবার হইচই, আরেকবার তোলপাড় যে সঞ্জয়ের এই সাজা হলো, কেন হলো, তাই না? তো সমাজের একাধিক স্তর থেকে অভিযোগ উঠেছিল সঞ্জয় একা দোষী নয়। পয়েন্ট টু বি নোটেড, প্রত্যেকটা মানুষ এই কথাটাই বলছিলেন যে সঞ্জয় কিন্তু একা দোষী হতে পারে না, সঞ্জয় এই কাজটি একাই কখনোই ঘটাতে পারে না। আসল অপরাধীদের আড়াল করতেই ফাঁসানো হয়েছে সঞ্জয় রায়কে। বুঝতে পারছেন বন্ধুরা যে সঞ্জয় রায়কে, এটা আমরাও জানি, একজন সাধারণ মানুষও এটা কথা বলতে পারবে যে সঞ্জয় রায়কে জাস্ট সামনে এনে দাঁড় করিয়ে রেখেছে যাতে পেছনের মানুষগুলোকে আড়াল করা যায়, তাই তো? তো এদিকে সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, মানে আমাদের দিদি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন উনি। এবার সঞ্জয় রায়ের হয়ে ব্যক্তিগতভাবে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করলেন এক আইনজীবী। পয়েন্ট টু বি নোটেড, সঞ্জয় রায়ের হয়ে ব্যক্তিগতভাবে উনি একান্ত নিজস্ব, মানে ব্যক্তিগতভাবে উনি লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছেন এক আইনজীবী। সে আইনজীবীকে সেটাও বলছি। আইনজীবীদের একাংশের মতে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, আই রিপিট, সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। রায়ে একাধিক জায়গা ধোঁয়াশা ঠেকেছে তাদের কাছে, সেই বিষয়টি উল্লেখ করেই মামলা লড়ার ইচ্ছে প্রকাশ করেন জোস জালান নামে এই আইনজীবী। আই রিপিট, জোস জালান নামে এই আইনজীবী, যিনি মনে করেন যে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। আর আমরা মনে করি যে সঞ্জয় যে অপরাধী নয় সেটা আমরা কখনো বলবো না, কিন্তু সঞ্জয়কে সামনে এনে দাঁড় করানো হয়েছে যাতে অন্য অপরাধীদেরকে আড়াল করা যায়, তাই তো? আরজি করের ঘটনার নৃশংসতার ও বিভৎসতায় বিরক্ত হয়ে শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়ের হয়ে কোনো আইনজীবী মামলা লড়তে চাননি। শেষ পর্যন্ত লিগাল এডের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়। আরজি কর মামলায় আপাতত সঞ্জয়কে একাই দোষী মনে করেছে আদালত, যেটার জন্য সঞ্জয়ের জন্যই কিন্তু রায় ঘোষণা করা হয়েছে, মানে সঞ্জয়কেই শুধুমাত্র সাজা দেওয়া হয়েছে। গত সোমবার যখন শিয়ালদহ আদালতের সঞ্জয়ের সাজা ঘোষণা হচ্ছে, তখন তার ফাঁসির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। কিন্তু সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা না হয়
তার জন্য লিগ্যাল এড নিযুক্ত আইনজীবী সেজুতি চক্রবর্তী, মানে সঞ্জয়ের হয়ে যারা কোর্টে ছিলেন ওই দিন, তো সেই সব আইনজীবী হলেন সেজুতি চক্রবর্তী ও কবিতা সরকার। এই দুজনের জন্যই কিন্তু সঞ্জয়ের ফাঁসি হয়নি, বা বলতে পারেন এনারাই কিন্তু লড়াই করেছিলেন, যুক্তি রেখেছিলেন, যেটার জন্য কিন্তু সমর্থন করে বিচারক সঞ্জয় রায়ের এই সাজা ঘোষণা করেছিলেন। তো প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন, তাদের হাতিয়ার ছিল একটাই শব্দ বন্ধ। শেষমেশ তাতেই মান্যতা দিয়ে বিচারক বলেন এই ঘটনা বিরলের মধ্যে, মানে এই ঘটনাটি যেটা বিচারকের মনে হয়েছে যে বিরলের মধ্যে বিরলতম নয়। সঞ্জয়ের ফাঁসি হয়নি, তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এবার তার হয়ে উচ্চ আদালতে ব্যক্তিগত মামলা করতে চাইলেন জোস জালান নামে এই এক আইনজীবী। আইনজীবীদের অন্দরে মানে প্রশ্ন উঠেছে যে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, রায়ে একাধিক জায়গায় ধোঁয়াশা ঠেকেছে তাদের কাছে, তাই হাইকোর্টে নিজেরাই এসেছেন সঞ্জয়ের হয়ে লড়াই করতে। আইনজীবীদের একাংশ এটাও মনে করছে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। দেখুন বন্ধুরা, যেভাবে অনেকে ভাবছে যে সঞ্জয় রায়ের ফাঁসি কেন হলো না, সেভাবে অন্যদিকে ভাবুন তো যে সঞ্জয় রায় একমাত্র আছে যেই ব্যক্তিটা সমস্তটা জানে, যেই ব্যক্তিটা এই পর্যন্ত এসেও যে নিজে সাজার মানে কাঠগড়ায় ফেসে গেছে, সেই ব্যক্তিটা কিন্তু বা সঞ্জয় এখনও অবধি মুখ খুলছে না যে তাকে কে ফোন করে ডেকেছিল, তাকে কারা কারা সেখানে এইসব কাজ করতে বলেছে, এইসব কিন্তু সঞ্জয় বলছে না, কিন্তু সঞ্জয় পুরোটা জানে, এটা কিন্তু ক্লিয়ার, তাই না? তো যেটার জন্য সঞ্জয়কে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি, কিন্তু সঞ্জয়ের রায় যখন ঘোষণা হয়েছে সেদিকে সেটা জেনে আমাদের মুখ্যমন্ত্রী মানে দিদি অত্যন্ত টেনশনে পড়ে গেছে। দিদি চাইছেন সঞ্জয়ের ফাঁসি ইমিডিয়েট দরকার, যার জন্য উনি কিন্তু সেটা হাইকোর্টে কিন্তু মামলাটি করতে চলে গেছেন, মানে রাজ্য সরকার এই ব্যাপারটি কিন্তু পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এখানে বলছেন যে বিচারকের মতেও যে সঞ্জয়ের থেকে বলছে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা কেন দরকার, সেটা বলছে যে কারণ বিচারকের মতেও সঞ্জয়ের থেকে ভালো কেউ জানেন না আসলে কি হয়েছে। তাই সত্যি যদি কোনো মাথা থেকে থাকে, সত্যি কাউকে আড়ালের প্রয়াস চলছে, সেক্ষেত্রেও সেই নাম জানার একমাত্র হাতিয়ার, পয়েন্ট টু বি নোটেড, একমাত্র হাতিয়ার এই ধৃত সঞ্জয় রায় মনে করছেন আইনজীবীদের একাংশ। শুধু আইনজীবীরা কেন, এটা যে কোনো সাধারণ মানুষও বলতে পারবে যে সঞ্জয় কিন্তু সবটা জানে। তার জন্য সঞ্জয়কে হাতিয়ার হিসাবে এবার ব্যবহার করার জন্য এই আইনজীবী এই ব্যাপারটি লড়বেন বন্ধুরা। বুধবার হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে চলছে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল জবাব। তখন অন্যদিকে হাইকোর্টে মামলা করতে হাজির আইনজীবী জোস জালান ও তার সহযোগী। তাদের অভিযোগ, জেলে তাদের সঞ্জয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এদিন আদালতে অভিযোগও করেন এই আইনজীবী। মানে সূত্রের খবর জস নন, তার সিনিয়র কোনো আইনজীবী এই মামলা লড়বেন। মানে অন্যদিকে সূত্র অনুসারে জানা যাচ্ছে যে নাম বললাম যে জালান জোস জালান, তো সূত্র অনুযায়ী জানা যাচ্ছে শুধুমাত্র জোস নন, তারা কিন্তু সিনিয়র আইনজীবীও কিন্তু এই মামলাটি লড়বেন। মামলাটি মৃত্যুদণ্ড বিরোধী কোনো এক এনজিওর পক্ষ থেকে করা হবে। মামলাটি মৃত্যুদণ্ড কোনো এক এনজিওর মাধ্যমে করা হবে। মানে এই মামলাটি ভারতবর্ষে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এই মুহূর্তে অনেক এনজিও কাজ করছে, তেমনি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মামলা করা হবে জানা যাচ্ছে। আদালতের অনেকের মন্তব্য করেছেন সঞ্জয়কে বলির পাঠা বানানো হয়েছে, যেটা আমরাও কিন্তু মনে করি যে সঞ্জয়কে জাস্ট সামনে এসে দাঁড় করানো হয়েছে, যে সঞ্জয় সামনে থাকলে বাকিদেরকে খুব সহজে আমরা কিন্তু আড়াল করতে পারবো, তাই না? তার জন্য তো দিদি আমাদের খুবই ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে নির্যাতিতার ডিএনএ রহস্য, মানে তিলোত্তমার ডিএনএ রহস্য, চাঞ্চল্যকর এক ভিডিও ফুটেজ আমাদের সামনে এসছে বন্ধুরা, যেটা সঞ্জয়ের শাস্তি নিয়ে এবার নতুন করে প্রশ্ন উঠছে।
বুঝতে পারছেন? সঞ্জয় রায়ের যে রায় ঘোষণা হয়েছে, সেই রায় ঘোষণার উপর এবার নতুন করে প্রশ্ন উঠছে যে সত্যি এটা ঠিক হয়েছে তো? কারণ সেই ভিডিও ফুটেজ যেখানে মহিলা কি করে আসলো, কোত্থেকে আসলো, পুরো ডিটেলস এবার আপনাদেরকে বলছি। যে আরজিকর কাণ্ডের তদন্তে এক নতুন রহস্য উন্মোচিত হয়েছে। নিহত মহিলা চিকিৎসক পড়ুয়া নির্যাতিতার দেহে পাওয়া গিয়েছে এক অন্য মহিলার ডিএনএ নমুনা, যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বন্ধুরা। প্রশ্ন উঠেছে, সঞ্জয় রায়ের ছাড়াও ঘটনাস্থলে কি অন্য কোনো মহিলা বা অন্য কোনো কেউ উপস্থিত ছিল? তবে ময়নাতদন্তের পর ভিডিও ফুটেজে উঠে এসেছে অন্য এক রহস্য, যা সন্দেহের জায়গা তৈরি করছে, মানে যা সন্দেহ তৈরি করা যাচ্ছে বা তৈরি হচ্ছে। সিবিআই ও বিচারক অনির্বাণ দাসের নির্দেশনামা এবং সঞ্জয়ের শাস্তি ঘোষণার পর এই বিষয়গুলি সামনে এসেছে। সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পর বা বিচারকের নির্দেশনামার পর এই সমস্ত সত্যগুলো কিন্তু এক এক করে সামনে আসছে। নিহত মহিলা চিকিৎসক পড়ুয়া মানে তিলোত্তমার শরীরে ময়নাতদন্তের সময় সঞ্জয়ের ডিএনএ ছাড়াও একটি অজ্ঞাত মহিলার, যেই মহিলার কেউ জানে না যে মহিলাটি কে, অথচ সেই মহিলার ডিএনএ নমুনা পাওয়া গিয়েছে। 100% সঞ্জয়ের ডিএনএ মিললেও অন্য মহিলার ক্রোমোজোমের উপস্থিতি কেন? বলা হচ্ছে যে সঞ্জয়ের ডিএনএ 100% মিললেও অন্য মহিলার ক্রোমোজোমের উপস্থিতি কেন? এর মানে কি ঘটনাস্থলে আরও একজন মহিলা উপস্থিত ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় তদন্ত। এটি প্রকাশ্যে আসার পরে শুরু হয় নতুন করে জল্পনা। তবে বিচারক অনির্বাণ দাস স্পষ্টভাবে জানিয়েছেন ময়নাতদন্তের সময় কোনো গাফিলতি হয়েছে, কারণ ডিএনএ নমুনাগুলি সংক্রমিত, বা এখানে মানে এই কথাগুলো বোঝার কিন্তু বন্ধুরা, বিচারক অনির্বাণ দাস বলছে যে ময়নাতদন্তের সময় কোনো রকমের গাফিলতি হয়েছে, কারণ ডিএনএ নমুনাগুলি সংক্রামিত হয়ে থাকতে পারে। তিনি জানান, ময়নাতদন্তের ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট হয় যে ময়নাতদন্ত কক্ষে যথাযথ জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া মেনে চলা হয়নি। মর্গের ডমরা গ্লাভস বা অ্যাপ্রন পরিবর্তন করেননি, ট্রে ভালোভাবে জীবাণুমুক্ত হয়নি এবং যন্ত্রপাতি ব্যবহারের আগে সেগুলি স্যানিটাইজ করা হয়নি, যার জন্য এই সমস্ত কিছুর কারণে বা যা যা আপনাদেরকে বললাম এই সমস্ত কিছুর কারণে বলছে যে সংক্রামিত হয়ে থাকতে পারে। সোমবার আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে। সিবিআই যদিও ফাঁসির দাবি করেছিল, তবে বিচারক এই ঘটনার ব্যাপারে একমত হননি। তিনি জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরলের মধ্যে বিরলতম ধারণা সঠিক নয়, তাই সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আরজিকর কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ও নৃশংস অপরাধে সিবিআই বেশ কিছু সময় ধরে তদন্ত করেছে। 59 দিনের বিচার প্রক্রিয়া শেষে আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে এবং ভারতীয় দণ্ডবিধির 64, 66, 103 ধারায় তার অপরাধ প্রমাণিত হয়েছে। ময়নাতদন্তের সময় যথাযথ প্রোটোকল অনুসরণ না করার কারণে অন্য মহিলার ডিএনএর নমুনা নিহতের শরীরে মানে তিলোত্তমার শরীরে সংক্রামিত হতে পারে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে চিকিৎসকরা পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেননি, যতটা প্রয়োজন, বা চিকিৎসকরা সতর্কতাভাবে এই কাজগুলো করেননি, যার জন্য বলা হচ্ছে যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আরজিকর কাণ্ডের ময়নাতদন্ত এবং সঞ্জয়ের শাস্তি নিয়েও নতুন প্রশ্ন বা রহস্যের সৃষ্টি হচ্ছে। মানে এবার এইটুকু তো ক্লিয়ার যে ভিডিও ফুটেজে এইটুকু পরিষ্কার হচ্ছে যে সেই মানে ডিএনএ রহস্য সেখানে কিন্তু সতর্কতা অবলম্বন না করার কারণে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটছে, যেটা কিন্তু সামনে এসছে। ঠিক আছে, সেই তথ্য মাফিক কিন্তু আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে সঞ্জয় রায় বুক ফুলিয়ে ঘোরাঘুরি করতো, তাই না, মস্তানি মারতো, মানে সঞ্জয় রায় যে খুব ভালো ছেলে সেটা বলবো না, কারণ সঞ্জয় রায়ের 3টে বিয়ে,
একটা ভালো ছেলের নিশ্চয়ই চট করে 3টে বিয়ে হবে না, তাই না? তো আর তাছাড়াও সঞ্জয়ের কিন্তু গ্রামবাসী বলছে সঞ্জয় কিন্তু ভালো ছেলে নয়, তেমন ভালো ছেলে ছিল না, কারণ কোনো মেয়ে গেলে তার দিকে কুনজরে তাকাতো। তারপরে সঞ্জয় ড্রিঙ্ক করতো, ওই রেড এরিয়াতে যেত, হুম যাই হোক। তো রেড লাইট এরিয়াতে যারা যায়, আমি বলবো না ওনারা খারাপ, কিন্তু সঞ্জয়ের কিন্তু বৈশিষ্ট্য বা সঞ্জয় ব্যক্তিগতভাবে কিন্তু মানে সঞ্জয়কে যারা যারা চেনে, তারা আশেপাশের লোক, তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে সঞ্জয় কিন্তু ভালো না। যাই হোক, সঞ্জয় ছিল গিয়ে উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ, তো সঞ্জয় যে প্রেসিডেন্সি জেলে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সঞ্জয় কি তাহলে সেখানে বসে বসে খাবে? একদমই নয়, সঞ্জয়কে সেখানে কায়িক পরিশ্রম করতে হবে। সঞ্জয় সেখানে ঘুরে ফাজলামি মারিয়ে খেতে পাবে না। আর সঞ্জয় কেমন আছেন সেটা এবার আপনাদেরকে বলি, যে জীবনের শেষ দিন পর্যন্ত সঞ্জয়কে জেলেই কাটাতে হবে তাকে। শুধু বন্দি থাকবেন না সঞ্জয়, সেখানে কায়িক পরিশ্রমও করতে হবে তাকে, যেমনটা বাকি অধ্যক্ষ কর্মীরা করে থাকে, এমনটাই জানানো যাচ্ছে বা জানছি। এখন সংশোধনাগারে থাকা মানে সারাদিন শুধু 4 দেওয়ালের অন্দরে বন্দি থাকা নয়, রীতিমতো কাজও করতে হয় তাদের কয়েকদিনের। হ্যাঁ, মানে তাদের এই যে তারা সঞ্জয় রায়ের যে ফাইনালে রায় ঘোষণা হয়েছে, হয়তো 1 দিন 2 দিন পর, মানে কয়েকদিন পর তাকে কিন্তু এই পরিশ্রমগুলো করতে দেওয়া হবে। মানে তাকে সেখানে কর্মচারী বা যা পরিশ্রম করবে তার বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে। তো সেখানে এটাও দেখা হয় যে কয়েদিরা কার কত যোগ্যতা, কে কতদূর পড়াশোনা। তো এখানে বলা হচ্ছে যে কয়েদিদের শিক্ষাগত বা কারিগর যোগ্যতা ভিত্তিতে বিভিন্ন কাজে নিয়োগ করা হয়। জেলের মধ্যে থেকেই কাজ করেন বন্দিরা, সামান্য হলেও শ্রমের বদলে মেলে পারিশ্রমিক। স্বাভাবিকভাবেই সংশোধনাগারে এবার কাজ করতে হবে আরজিকর কাণ্ডের দোষী সাব্যস্ত বা আরজিকর কাণ্ডের অপরাধী সঞ্জয় রায়কে। বলছেন সঞ্জয়ের শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ফলে তাকে অদক্ষ শ্রমিক হিসেবেই কাজ করা হবে বা অদক্ষ শ্রমিক হিসেবে তাকে ধরা হবে। সেক্ষেত্রে সঞ্জয়কে বাগানের সঞ্জয়কে কী কী কাজ করতে হবে এই অদক্ষ শ্রমিক হিসাবে, সেটা এবার আপনাদেরকে বলি। যে সঞ্জয়কে বাগান পরিষ্কার, ঝাড়ুদার, সবজির বস্তা বয়ে নিয়ে যাওয়া কিংবা টয়লেট পরিষ্কার করার মতো কাজগুলি দেওয়া হতে পারে এই সঞ্জয়কে। জেল কর্তৃপক্ষ কোনো বন্দীকে তার শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহের ভিত্তিতেও কাজের দায়িত্ব দিয়ে থাকে। কেউ যদি রান্নার কাজ ভালো জানে তাহলে তাকে রান্নাঘরের কাজ দেওয়া হয়। জেলের হেসেলে ঢুকে সমস্ত বন্দীদের জন্য রান্নাবান্না করতে হয় তাদের। আবার কেউ বাগানের কাজে দক্ষ হলে তাকে সেই কাজ দেওয়া হয়ে থাকে। শিক্ষা জেলে এই ধরনের কিন্তু কাজ দেওয়া হয়। বলেছে শিক্ষিত বন্দীদের ক্ষেত্রে কাজের ধরনটা একটু আলাদা হয়, তাদের সাধারণত অধিক কায়িক পরিশ্রম করতে হয় না, বদলে নথিপত্র লেখা, কম্পিউটারে ডেটা এন্ট্রি, হ্যাঁ ওখানে এই ধরনের কাজও কিন্তু দেওয়া হয়। এটা আমার বেশ অভিজ্ঞতা হচ্ছে যে কম্পিউটারের কাজ সেখানে দেওয়া হয়, কম্পিউটার ডেটা এন্ট্রির কাজ সেখানে দেওয়া হয়। তারা জেল আধিকারিকদের নানাভাবে সাহায্য করে থাকে। তবে তাদের মজুরি কত সেটা এবার আপনাদেরকে বলি। দক্ষ ও অদক্ষ শ্রমিকদের উপার্জনের পরিমাণও আলাদা হয়। একজন অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি দিনে 100 টাকা, অর্ধদক্ষ শ্রমিকের মজুরি দৈনিক 120 টাকা। সেখানে দক্ষ শ্রমিকের দিনে 135 টাকা মজুরি দেওয়া হয়। তবে উপার্জনের টাকা সরাসরি তাদের হাতে দেওয়া হয় না। বলা হচ্ছে এখানে যে এই টাকা পাঠানো হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিন্তু টাকা পায়। তবে এই টাকার অর্ধেক তারা ক্যান্টিন খরচ বা বাড়িতে ফোন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এই টাকার বলে এই টাকার বলে তারা সাদা টাকা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তাকে হাফ টাকা দেওয়া হবে, হাফ টাকা কিন্তু কেটে নেওয়া হবে। অর্ধেক টাকা জরুরি পরিস্থিতির জন্য তাদের কিন্তু রেখে দেওয়া হয়। এই টাকাকে বলে লাল টাকা। যেই টাকাটা রেখে দেওয়া হয় তাদেরকে সেটাকে বলে লাল টাকা, আর যেই টাকাটা তাদেরকে খরচের জন্য বিভিন্ন কিছুর জন্য দেওয়া হয় সেটাকে বলে সাদা টাকা। সঞ্জয় এক সময় বক্সিং খেলতেন। তিনি
প্রশিক্ষিত, সঞ্জয় কিন্তু বক্সার ছিল, প্রশিক্ষিত বক্সার, ফলে জেলে কায়িক পরিশ্রমের কাজই তাকে করতে হবে। কাজের সময় সেল থেকে বেরোনোর সুযোগ পাবেন, বাকি সময়টা তাকে সেলের ভিতরেই থাকতে হবে, ঢুকে বা থাকতে হবে তাকে। তো আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়েছে বন্ধুরা। তবে এইটুকু বলবো যে সঞ্জয়ের পেট থেকে সমস্ত সত্যটা কিন্তু বের হবেই, বের করতে হবে, তবেই কিন্তু সমস্ত সত্য আমাদের সামনে আসবে। আর যেটার জন্য কিন্তু আইনজীবীরা এবার লেগে পড়েছেন। তবে দিদির কিন্তু এদিকে বেশ টেনশন হয়ে গেছে। যাই হোক, আগামীতে কী হচ্ছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে দেবো। তো প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা। টাটা।